আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের আজকের এই জ্বালাতন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লেকচার 1 নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচারে তিনটা টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার 1 মৌলিক ধারণা, নাম্বার 2 ধারা, নাম্বার 3 লসাগু ও গসাগু। প্রথমে আমরা এই তিনটা টপিকের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। পরবর্তীতে এই টপিক সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা মৌলিক ধারণা এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি রকম প্রশ্ন করা হয়েছিল এবং পাশাপাশি এই সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন টাইপের প্রশ্নগুলো করা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 23-24 সেশনে এসেছিল। দেখো, তোমাকে যদি বলা হয় কয়টি মৌলিক সংখ্যা আছে, এখন প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন দেখো তো, আমি যদি বলি ভাইয়া 2টা কি মৌলিক সংখ্যা, দেখো এই 2 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, এই 2 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে যাচ্ছে না। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা বলতে পারি 2 হচ্ছে একটি কি সংখ্যা ভাইয়া? মৌলিক সংখ্যা। ওকে, এরপরে যদি বলি আমি 3টা কি মৌলিক সংখ্যা, দেখো তো 3 তে 3 দিয়ে ভাগ যায়, 3 তে 1 দিয়ে ভাগ যায়, 3 তে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে যাচ্ছে না। তাহলে দেখো, যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেটাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা বলতে পারি 3 হচ্ছে আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপরে যদি বলি আমি 4টা কি ভাইয়া মৌলিক সংখ্যা, দেখো তো 4 এর মধ্যে 4 দিয়ে ভাগ যায়, 4 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, 4 এর মধ্যে কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? তুমি বলবা ভাইয়া 4 এর মধ্যে তো 2 দিয়েও ভাগ যায়। তাহলে মৌলিক সংখ্যার সংখ্যা কি ছিল? যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। দেখো এখানে 4 এর মধ্যে 4 সেই সংখ্যা দিয়ে ভাগ গেল, আবার 1 দিয়ে ভাগ গেল, পাশাপাশি কিন্তু আবার 2 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে এই 4টা কি মৌলিক সংখ্যা হবে না? এই 4টা মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ যে সকল সংখ্যাগুলো দুইটি সংখ্যার অধিক সংখ্যা দ্বারা ভাগ যাবে সেগুলো মৌলিক সংখ্যা হবে না। ওকে, এখন এখানে বলা হচ্ছে 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটাকে আমরা গণনা করে দেখবো একদম প্রথম থেকে না। এখানে আমরা একটা 10 ডিজিটের নম্বর মনে রাখবো। কি বলেছি ভাইয়া? 10 ডিজিটের একটি নাম্বার মনে রাখবো। ওকে, 10 ডিজিটের নাম্বারটা কি? দেখো, 10 ডিজিটের নাম্বারটা হচ্ছে 4422322321। ভাই এটি কি লিখলেন? এত বড় আমরা কিভাবে মনে রাখবো? দেখো, প্রথমে তুমি এইভাবে যাবা 4 দুইটা, এরপরে 2 ওকে, এখন পঞ্চম নম্বর ঘরে কে? 3, তাহলে এটা পঞ্চম নম্বর ঘরে এটা বিজোড় হইতে হবে। এরপরে এই যে এখানে 2 দেখতে পাচ্ছ, এই 2 এদেরকে রিপিট করে দিবা। এরপরে ক্রমান্বয়ে তুমি যাবা ছোট এর দিকে, কেমন? এই যে দেখো 3, এরপরে 2, এরপরে হচ্ছে 1, এইভাবে। তাহলে ভাইয়া এগুলা দ্বারা কি বোঝায়? দেখো, তুমি লিখবে এভাবে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। মনে রাখবে এখানে ডান পাশে যাদেরকে লিখতেছো সেখানে অবশ্যই যে লাস্ট ডিজিট এটা 0, এটা তোমাকে মনে রাখতে হবে। আর বাম পাশে যাদেরকে লিখতেছো এরা সব সময় হচ্ছে বিজোড় হবে। কেন এই কথাটা বলছি? তোমরা এইভাবে করো 1 থেকে 10, ঠিক আছে, এরপর আবার বলা যাবে 10 থেকে 20। এটা রিপিট হইতে পারবে না। রিপিট হইলে কিন্তু তুমি এখানে যে ফলাফলগুলো বসাবা সেগুলো তুমি ভুল হিসাবে বসাবা, অর্থাৎ এখানে যে ফলাফলটা তুমি দিবা সেটা তুমি রং হিসেবে কাউন্ট করবা। ওকে, তাহলে তুমি মনে রাখবে যে এখানে ডান পাশে সবগুলো 0 থাকবে, বাম পাশে সবগুলো বিজোড় হবে, রিপিট হবে না, এখানেও 10 এখানেও 10, এরকম হইতে পারবে না। এই যে দেখো, আমি
প্রত্যেকটা তো হচ্ছে আমাদের ব্যবধান 10, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এবার তোমার কাজ হচ্ছে শুধু এই ডিজিট গুলো ক্রমান্বয়ে বসাই দেওয়া। দেখো তো প্রথমে কে ছিল 4, এরপরে কে ছিল 4, এরপরে কে ছিল 2, এরপরে কি ছিল 2, এরপরে 3, এরপরে 2, এরপরে 2, এরপরে 3, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 1। ওকে, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? 1 থেকে 10, এরপর হচ্ছে 11 থেকে 20, এভাবে আমরা প্রত্যেকটাতে যাব। আমরা এই যে 1 থেকে 100 পর্যন্ত মনে রাখবো, এর বাইরে আশা করি আসবে না। এখন দেখো তো, এই যে আমি তোমাকে যদি বলি 1 থেকে 10 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তুমি বলবা ভাইয়া 4টি মৌলিক সংখ্যা আছে। 11 থেকে 20 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি মৌলিক সংখ্যা আছে। তোমার কি পরীক্ষার হলে এত বেশি সময় থাকবে? তুমি 1 থেকে 10 এর মধ্যে ভাইয়া বলছিল আমরা একটু পরীক্ষা করে দেখি, 2টা পরীক্ষা করলাম, এরপরে 3টা পরীক্ষা করলাম, 4 পরীক্ষা করলাম, আবার এখান থেকে হচ্ছে 4 বাদ যাচ্ছে, আবার 5 এ গেলাম, 5 হচ্ছে, আবার 6 এ গেলাম, 6 বাদ যাচ্ছে। এইরকম তুমি যদি গণনা করতে যাও, তুমি একটা এমসিকিউর পিছনে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নিবা, সেটি তোমার জন্য অনেক বেশি ক্ষতি হবে। এই জন্য তুমি এখানে 10টা ডিজিট মনে রাখবে। এখন যদি তোমাকে বলে 71 থেকে 80, তুমি এইভাবে সুন্দরভাবে লিখে ফেলবা। লিখতে তোমার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তুমি 71 থেকে 80 গিয়ে দেখবে 71 থেকে 80, তাহলে এখানে 3টা মৌলিক সংখ্যা আছে। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 23-24 সেশনে যে প্রশ্নটা করা হয়েছিল 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, তাহলে আমরা তো শিখলাম কিভাবে। এই যে 1 থেকে 11 এর মধ্যে এভাবে আমরা কিন্তু শিখি নাই। আমরা শিখছি যে 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 4। এরপরে আমাকে যাইতে হবে 11 পর্যন্ত। আমরা একটু 11 কে পরীক্ষা করে দেখব। 11 দেখো তো, 11 কে 11 দিয়ে ভাগ যায়, আবার 11 কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়। 11 কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটিও মৌলিক সংখ্যা। তাহলে এই যে 1 থেকে 11 এর মধ্যে আমরা পেয়েছি 1 থেকে 10 এর মধ্যে 4টি, আবার 11 নিজে একটা মৌলিক সংখ্যা। তাহলে টোটাল কয়টি মৌলিক সংখ্যা হইলো ভাইয়া? আমার টোটাল মৌলিক সংখ্যা হইলো 5টি। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা? বি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে ওকে। এরপরে দেখো, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 23-24 সেশনে এসেছিল। বলা হচ্ছে তোমাকে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য। অর্থাৎ এখানে কোন অপশনটি 21 এবং 9 দ্বারা বিভাজ্য হবে, এটি অপশন টেস্টের সাহায্যে তুমি সমাধান করবা। তাহলে দেখো তো, প্রথমে এ অপশনে রয়েছে কত ভাইয়া? এ অপশনে রয়েছে হচ্ছে 21। এখন এই 21 কে কি 21 দ্বারা ভাগ যায়? হ্যাঁ ভাইয়া, 21 কে 21 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1। এরপরে দেখবা যে এই 21 কে 9 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে দেখো তো, 9 দ্বারা কিন্তু সরাসরি ভাগ যায় না। 9 দুগুণে 18, 3 নাম হচ্ছে 27, 21 এ ভাগ যাচ্ছে না। এখানে তোমাকে 21 এবং 9 দ্বারা বিভাজ্য হইতে হবে অপশনগুলোকে। তাহলে এটি দুইটি দ্বারা হচ্ছে না। ওকে, এখন আমরা বি অপশনে যাব। বি অপশনে কি রয়েছে ভাইয়া? বি অপশনে রয়েছে হচ্ছে 126। এখন এই 126 কে প্রথমে আমরা 21 দ্বারা ভাগ করব। তাহলে 21 দ্বারা ভাগ করলে এখানে কয়বার যায়? এখানে যায় হচ্ছে 6 বার। ওকে, 6 বার, ঠিক আছে। এরপরে আমরা এই 126 কে অর্থাৎ অপশনটাকে 9 দ্বারা আমরা ভাগ করব। কত দ্বারা? 9 দ্বারা। তাহলে 9 দ্বারা ভাগ দিলে কত? 14। হ্যাঁ, ওকে। তাহলে ভাই এখানে তো 21 এবং 9 দ্বারা বিভাজ্য হয়েছে 126 এর মধ্যে। হ্যাঁ, এটা হইতে পারে, আমরা এখনো পর্যন্ত জানি না। এরপর আমরা সি অপশনের দিকে একটু তাকাই। সি অপশনে কত আছে ভাইয়া? সি অপশনে আছে হচ্ছে 63। এখন এই 63 এর মধ্যে কি 21 দ্বারা ভাগ যায়? দেখো তো, 3 21 হচ্ছে আমাদের 63। হ্যাঁ, এটাতে ভাগ যাচ্ছে। আবার এই 63 তে কি 9 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 7 নং হচ্ছে 63, এখানেও হচ্ছে যাচ্ছে। তাহলে এখন আমরা কোন অপশনটাকে কাউন্ট করব? দেখো তো, দুইটার মধ্যেই তো হচ্ছে 21 এবং 9 দ্বারা ভাগ যাচ্ছে। তোমাকে বলা হয়েছে নিচের কোন ক্ষুদ্রতম, এটা একটু দেখো, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি। এটিও ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটিও ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে ক্ষুদ্রতম কোনটা? এই যে এটি কিন্তু ক্ষুদ্রতম। হ্যাঁ, বড় 126 বড় নাকি 63 বড়? অবশ্যই হচ্ছে 126 বড়। তাহলে কোনটা ক্ষুদ্রতম? 63 হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা? সিটা। তাহলে ভাই এরপরে যে আপনি 42টাকে নিলেন না, যে 42টাকে কি তুমি ভাগ দিতে পারবা? 21 দিয়ে ভাগ যায়, কিন্তু 9 দিয়ে ভাগ যায়। 5 নাম 45, অথবা হচ্ছে 4 নাম 34, তাহলে 42 এর মধ্যে ভাগ যায় না। ওকে, এটি তুমি চোখের ইশারায় দেখে বুঝে ফেলতে হবে এটা।
এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে যদি পর পর 5টি সংখ্যার গাণিতিক গড় 12 হয় তবে এই 5টি পূর্ণ সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে যদি পরপর 5টি সংখ্যার গাণিতিক গড়, পরপর মানে কি, পরপর মানে হচ্ছে এটা যদি 1 হয়, এরপরে 2, 3, 4, 5, এভাবে মনে করে এখানে 5টা সংখ্যা, কিন্তু আমাদেরকে কি এইভাবে দিয়ে দিয়েছে ডেকোরেট করে না, বলা হচ্ছে যদি পরপর 5টি সংখ্যা, আমরা জানি না ওই সংখ্যাগুলো কারা। যখন আমরা সংখ্যাগুলো জানবো না, ক্রমান্বয়ে আমাদের থেকেই সাজাইতে হবে, তখন আমরা মনে রাখবো সংখ্যাটা এই সিকোয়েন্সটা মেনটেন করবে। এক্স, এরপরে হচ্ছে এক্স প্লাস 1, এরপরে এক্স প্লাস 2, এরপরে এক্স প্লাস 3, এরপরে হচ্ছে এক্স প্লাস 4। এটি কিভাবে পেলেন আপনি? মনে করো তুমি এক্স এর মান 1 ধরলা, তাহলে এক্স প্লাস 1 মানে কত হয় 2, এক্স প্লাস 2 মানে কত হয় 3, এক্স প্লাস 3 মানে কত হয় 4, এক্স প্লাস 4 মানে কত হয় 5। তাহলে এটা কি ক্রমান্বয়ে যাচ্ছে না? যাচ্ছে। ওকে, এই যে দেখো এক্স এর মানটা তুমি মনে করো হচ্ছে 1 কাউন্ট করলে, তাহলে 1 প্লাস 1 এটার মান কত আসবে 2, এটার মান কত আসবে এই যে 1 প্লাস 2 3, এটা 1 প্লাস 3 মানে হচ্ছে 4, 1 প্লাস 4 মানে কত 5। ক্রমান্বয়ে যাচ্ছে কি? হ্যাঁ। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4। ওকে, 5টি সংখ্যা আমরা পেলাম ক্রমান্বয়ে। এখন বলা হচ্ছে তাদের গাণিতিক গড় 12 হয়। এখন গাণিতিক গড়ের সাথে সংখ্যাগুলোর কি সম্পর্ক রয়েছে? গড়ের একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? এই যে গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখানে গাণিতিক গড় কত বলা হচ্ছে 12, তাহলে আমরা এই গড়ের নিচে বসাতে পারি 12 ইকুয়াল সমষ্টি কি? সমষ্টি মানে 5টি সংখ্যাকে তোমাকে যোগ করতে হবে, তাহলে যোগ করো x প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 3 প্লাস x প্লাস 4। 5টি সংখ্যা কি তোমার যোগ করা হয়ে গেল? দেখো তো, x একটি সংখ্যা, এরপরে এতটুকু একটা সংখ্যা, 2টা, 3টা, 4টা, 5টা, হ্যাঁ 5টি সংখ্যা যোগ করা হয়েছে। রাশির সংখ্যা, রাশির সংখ্যা মানে কি কয়টি সংখ্যা বোঝানো হয়েছে, 5টি সংখ্যা কি বোঝানো হয় নাই? হ্যাঁ, তাহলে রাশির সংখ্যা হচ্ছে এখানে কত 5। ওকে, এখন এটার নিচে তুমি মনে মনে মান কল্পনা করতে পারো, তাহলে এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ। দুটি ভগ্নাংশ যদি থাকে, মাঝখানে ইকুয়াল সাইন যদি থাকে, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়। 12 এর সাথে 5 গুণ হলে কত হয় 60। তাহলে এই যে এখানে যোগ করা তো একটু, x একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 5x, এরপরে প্লাস 1, 1 এর সাথে 2, 3, 3 আর 3 হচ্ছে 6, 6 এর পরে কত 10। তাহলে এই যে এখান থেকে আমরা পাচ্ছি 5x প্লাস 10, এটার সাথে 1 গুণ করলে 5x প্লাস 10 ই তো থাকতেছে, তাই না? হ্যাঁ। ওকে, ইকুয়াল এখানে কত হয়? ইকুয়াল হয় হচ্ছে 60। এখন দেখো তো 5x ইকুয়াল 60 প্লাস 10 তো ওই পাশে গেলে মাইনাস 10, তাহলে 5x ইকুয়াল কত হয় 50 হয়। এখান থেকে তুমি যদি x এর মানটা বের করো, x ইকুয়াল 50 ডিভাইডেড বাই 5, তাহলে কত হলো? তাহলে হচ্ছে আমাদের 10। ওকে, তোমাকে বলা হচ্ছে এখন এই পূর্ণ সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত। এখন তুমি বলো তো, এই যে যাদেরকে আমরা সিকোয়েন্স মেনটেন করে ডেকোরেট করছি, ওইখানে ক্ষুদ্রতম কোনটা ছিল, বৃহত্তম কোনটা ছিল? দেখো এই x এর মান তুমি কাউন্ট করছিলে 1, হ্যাঁ, তাহলে x প্লাস 4 কত হচ্ছে 5। তাহলে যদি বলি সবচেয়ে ক্ষুদ্রতম কে ছিল, তুমি বলবা যে ভাইয়া x ই তো সবচেয়ে ক্ষুদ্রতম ছিল। সবচেয়ে বৃহত্তম কে ছিল, তুমি বলবা যে x প্লাস 4 ই তো বৃহত্তম ছিল। তোমাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুইটাকে যোগ করতে। এখন এই যে x এর মান তুমি কত পেয়েছো, x এর মান তুমি পেয়েছো 10, তাহলে আমরা x এর মান এখানে পেয়েছি কত ভাইয়া 10। তাহলে x প্লাস 4 ইকুয়াল কত হবে 10 প্লাস 4 অর্থাৎ 14। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে আসতেছে 10, বৃহত্তম সংখ্যা হিসেবে আসতেছে 14। দুইটাকে যদি তুমি যোগ করো কত হবে, দুইটাকে যোগ করলে 10 প্লাস 14, তাহলে কত হয় 24। তাহলে 24 কোথায় আছে? 24 হচ্ছে আমাদের এ অপশনে আছে, সেটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেল? ওকে, এরপরে দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অমূলদ সংখ্যা কাকে বলে? দেখো অমূলদ সংখ্যার শুধুমাত্র তুমি দুইটা শর্ত মনে রাখবা। শর্ত কি? নাম্বার 1 হচ্ছে p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে না। নাম্বার 2 মনে রাখবা এদের মান দশমিকের পরে
অসীম আকার আসবে। ওকে, কিভাবে দেখো, যদি আমি বলি এটা হচ্ছে ফাই, ফাই এর মান কত? তোমরা বলবো যে 3.1416, না, ফাই এর এক্সাক্ট ভ্যালু আছে, সেটা হচ্ছে 3.1415। এরপরে হচ্ছে আরো অনেকগুলো ডিজিট থাকে। হ্যাঁ, দেখো তো এই যে দশমিকের পরে তুমি কি এখানে ডিজিট গুলো গণনা করতে পারতেছো নির্দিষ্টভাবে? না। তাহলে দেখো এদের মান দশমিকের পর অসীম, যাদের মান এরকম দশমিকের পর অসীম হবে তাদেরকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। তাহলে ফাই একটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এটা মানে কি? মনে করো আমি লিখলাম 5/2, তুমি কি বলবা? তুমি বলবা যে ভাইয়া এটাকে আপনি পি ধরেন, এটাকে আপনি কিউ ধরেন, তাহলে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটা কি অমূলদ সংখ্যা হবে? না, এটা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে যাদেরকে প্রকাশ করা যায় না তারা কারা? যদি আমি বলি তোমাকে 5/√3 মনে করো, তাহলে তুমি বলবে এটার মান হচ্ছে আপনি পি ধরেন, এটার মান আপনি কিউ ধরেন, তাহলে এটা তো পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, তাই না? না। কেন না? কেন না? দেখো, 5 ঠিক আছে, এটাকে তুমি পি হিসেবে কল্পনা করতে পারবা, কিন্তু এই যে 3 এর উপর যে স্কোয়ার রুট অর্থাৎ √3, তার মান কত? তার মান হচ্ছে 1.73। এইরকম দশমিকের পর অনেকগুলো ডিজিট আসতে থাকবে, যাদেরকে তুমি নির্দিষ্ট করে গণনা করে শেষ করতে পারবা না। যদি এইরকম অবস্থার তৈরি হয় উপরে অথবা নিচে কোন একটা মান দশমিকের পরে অনির্দিষ্ট আকার থাকে, তখন সম্পূর্ণ ভগ্নাংশটাই, দেখো, তখন এই যে সম্পূর্ণ ভগ্নাংশটাই কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। ওকে, তাহলে যাদের মান দশমিকের পর অসীম যদি সরাসরি দেওয়া থাকে, আর ভগ্নাংশের মধ্যে উপরে অথবা নিচে এরকম যদি কেউ থাকে, তখন সম্পূর্ণ ভগ্নাংশটা কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। তাহলে দেখো তো অপশনগুলো 0.3 এই যে আমাদের দশমিকের পরে যে ডিজিটটা এখানে রয়েছে সেটাকে কি গণনা করা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, সেটাকে গণনা করা যাচ্ছে। এই যে 3, দেখো একটা ডিজিট, তাহলে এটা কি আমার অমূলদ হবে? না, অমূলদ তো দশমিকের পরে ডিজিট গুলো গণনা করা যায় না। এরপর এখানে রয়েছে হচ্ছে আমাদের (16/9), অর্থাৎ বর্গমূল এখানে 16, এখানে হচ্ছে 9। তাহলে তুমি এদেরকে আলাদা আলাদা বর্গমূল দিয়ে দিতে পারো। এই যে 16 এর উপর আলাদা বর্গমূল, 9 এর উপর আলাদা বর্গমূল। 16 কে বর্গমূল করলে পাবা 4, 9 কে বর্গমূল করলে পাবা 3, তাহলে 4/3। এখানে কি কোনো মান অনির্দিষ্ট আকারে রয়েছে? না। তাহলে এটা কি অমূলদ সংখ্যা হবে? না, এটা তো মূলদ সংখ্যাই হবে। এখন সি এর দিকে আসো। সি এর দিকে আছে এখানে হচ্ছে ঘনমূল, এখানে আছে 8/27। এখানেও তুমি আলাদা আলাদা এভাবে যদি ঘনমূল গুলো দিয়ে দাও, উপরে মান পাবা 2, নিচে মান পাবা হচ্ছে 3। এখানে অনির্দিষ্ট আকারের কোনো কেউ আছে? না। 2 হচ্ছে আমাদের একটা ইন্টিজার, 3 হচ্ছে একটা ইন্টিজার। এখানে তো দশমিকের পরে অনেকগুলো ডিজিট আসবে, এরকম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না উপরে এবং নিচে, তাহলে এটি আমাদের হবে না। এই যে ডি অপশনের মধ্যে কি রয়েছে? 5/√3। 5/√3 তে আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি, যেখানে যে হর অর্থাৎ নিচের মানটা দশমিকের পরে যে ডিজিট গুলো আসতেছে এই ডিজিট গুলো আমরা গণনা করে শেষ করতে পারতেছি না। সো এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ওকে, বুঝা গেল? এরপরে দেখো, if x² plus 4x plus 3 is odd, then which one of the following could be the value of x? এটি বিউফির 22 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে এখানে যদি x² plus 4x plus 3 is মানে হচ্ছে এখানে ইকুয়াল অড। অড মানে কি ভাইয়া? অড মানে এটা হচ্ছে বিজোড়। হ্যাঁ, তাহলে তোমাকে এই যে আমাদের ইকুয়েশনটা রয়েছে সেখান থেকে যে মানটা আসবে এটা কি হবে? এটা বিজোড় হবে। এটা বিজোড় হবে। তাহলে কোন ক্ষেত্রে বিজোড় আসতে পারে? এক্স এর কোন ভ্যালুটা তুমি এখানে দিলে তুমি ফলাফলটা বিজোড় হিসাবেই পাবা? তাহলে এটিতে অবশ্যই অপশন টেস্টে সাহায্য করতে হবে, তাই না? হ্যাঁ, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ অপশনে রয়েছে 3। এক্স এর মান যদি আমরা 3 কাউন্ট করি, তাহলে দেখো তো 3² প্লাস 4 ইন্টু 3 প্লাস 3, তাহলে এখান থেকে কি বের হচ্ছে? এখানে 9 প্লাস হচ্ছে এখানে 12, এরপর হচ্ছে 3, তাহলে 3 আর 12 হচ্ছে 15, 15 আর 9 এ কত হয়? 24। এখন বলো তো আমাকে এই 24টা কি অড? না, এটি হচ্ছে আমাদের একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে কি? জোড় নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে এটি হচ্ছে না, তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের কি? ক্যান্সেল। এখন বি অপশনের দিকে তুমি যাও। বি অপশনের দিকে দেখা যাচ্ছে যে এক্স এর মানটা তুমি কি কাউন্ট করতেছো? 5, তাহলে 5² প্লাস 4 ইন্টু 5 প্লাস 3, তাহলে 5² মানে কত ভাইয়া? 25।
প্লাস এখানে কত 20 প্লাস হচ্ছে 3, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে তোমার 48। এখন 48টা কি ভাইয়া অড নাম্বার? না, এটিও তো একটা ইভেন নাম্বার। তখন তোমাকে একটু চালাক হয়ে যেতে হবে। কিরকম চালাক হয়ে যাবে? দেখো আমরা পরপর দুইটা বিজোড় সংখ্যা বসাই দেখছি, কিন্তু ফলাফল যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ইভেন, অর্থাৎ জোড় মিলতেছে না। তখন আমরা দেখবো যে এখানে যতগুলো বিজোড় সংখ্যা থাকবে অপশনের মধ্যে সবগুলাকে ক্যান্সেল করে দিব। দেখো এই 3 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে হচ্ছে না, দেখো 9টাও কিন্তু বিজোড়, তাহলে এটা দিয়ে হবে না, তাহলে কি 16 দিয়ে হবে? হ্যাঁ 16 দিয়ে হবে। তুমি ঘরে দেখো 16 দিয়ে অবশ্যই হবে, কারণ কেন, এটা হচ্ছে জোড়। এক্স এর মান তুমি 16 হিসেবে বসাবা, অর্থাৎ 16 স্কয়ার প্লাস 4 ইন্টু 16 প্লাস 3। এখান থেকে দেখবা যে আমার ফলাফলটা কি আসতেছে, ফলাফলটা আমার অড আসতেছে। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো বা প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, তোমরা যদি ভালো একটি গোছানো প্রিপারেশন নিতে চাও, আমি তোমাকে বলবো আমাদের সিইউ সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটি তোমার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে, যেখানে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 650 জন শিক্ষার্থী যুক্ত রয়েছে সিইউ সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচটিতে। আমরা একদম পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে প্রথম সেশন থেকে সিইউ ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচটি রান করেছি, যেখানে প্রথম সেশনে আমাদের থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 226 জন, 1 থেকে 20 মিনিটের মধ্যে 4 জন। ঠিক সেই ধারাবাহিকতায় দ্বিতীয় সেশন অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ থেকে আমাদের থেকে চান্স পেয়েছিল 355 জন শিক্ষার্থী, যেখানে 1 থেকে 50 মিনিটের মধ্যে 26 জন শিক্ষার্থী চান্স পেয়েছিল। সো এটি হচ্ছে তৃতীয় সেশন। এখানে আমাদের সাথে এখন পর্যন্ত 650 জন শিক্ষার্থী যুক্ত রয়েছে। সো তোমরা যারা যুক্ত হতে চাও, ভালো একটি গোছানো প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য এই কোর্সটি বেস্ট একটা অপশন হইতে পারে। আমাদের অন্যতম দুইটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তুমি ওয়েবসাইটের মধ্য দিয়ে তোমার সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবা। আমাদের ওয়েবসাইটে টোটাল ক্লাস রয়েছে 80টি। এই ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও শুট আকারে নিয়েছি। এই ক্লাসগুলোর মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস শেষ করানো হয়েছে। এই ক্লাসগুলো করতে তোমার টাইম লাগবে 20 দিনের মতো। তুমি যদি আজকে থেকেও শুরু করো, 20 দিনের মধ্যে এই ক্লাসগুলো শেষ করতে পারলে তোমার সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর লাইভ ক্লাস থাকবে এখানে 85টি, অর্থাৎ যে ক্লাসগুলো লাইভ অনুষ্ঠিত হবে, এই 85টি ক্লাসের মধ্য দিয়ে আমরা আবারও সিলেবাস শেষ করাবো। তাহলে কি ভাইয়া একই টপিক আপনারা বারবার পড়াচ্ছেন না, অর্থাৎ একই টপিকের প্রশ্নগুলো বারবার রিপিট করতেছেন না, এরকম কিন্তু না। মনে করো আমি মৌলিক ধারণা কিছুক্ষণ আগে যে টপিকটা পড়িয়েছি, সেখানে আমি এই যে ওয়েবসাইটের মধ্যে 20টা কোয়েশ্চেন আমি সলভ করেছি। তুমি দেখবা যে আমি লাইভ ক্লাসের মাধ্যমেও ওই মৌলিক ধারণা টপিকটির ক্লাস নিব, সেখানে আরো 20টা কোয়েশ্চেন সলভ করাবো, যে কোয়েশ্চেনগুলো ওয়েবসাইটের মধ্যে ছিল সেই কোয়েশ্চেনগুলো কিন্তু লাইভ ক্লাসের মধ্যে থাকবে না, অর্থাৎ কোয়েশ্চেনগুলো ডিপ টেন। অর্থাৎ তুমি একটা টপিকের উপর 40 থেকে 50টা কোয়েশ্চেন তুমি সলভ করবা। ওয়েবসাইটের মধ্যে যে 20টা কোয়েশ্চেন সলভ করেছে এগুলো আলাদা কোয়েশ্চেন, লাইভ ক্লাসের মধ্যে যে 20টা কোয়েশ্চেন সলভ করেছে এগুলো আলাদা কোয়েশ্চেন। তাহলে টোটাল তুমি একটা টপিকের উপর কোয়েশ্চেন সলভ করবে 40 থেকে 50টি। এখন বলো তো তুমি 40 থেকে 50টি কোয়েশ্চেন সলভ করলে তোমার আর কোনো সমস্যা থাকবে? থাকবে না ইনশাআল্লাহ। আর এক্সাম হচ্ছে 40টি, এটা হচ্ছে আমাদের অনলাইন এক্সাম, অর্থাৎ যেগুলো তুমি ওয়েবসাইটের মধ্য দিয়ে দিতে পারবা। আর আমাদের প্রিন্টেড বই রয়েছে 3টি। এই 3টি বই আমি যদি তোমাদেরকে একটু দেখাই, নাম্বার 1 হচ্ছে আমাদের সিইউ বিবিএ ক্র্যাকার, অর্থাৎ এই বইটি আমরা সাজিয়েছি বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। অর্থাৎ এই বইটিতে তুমি প্রথমে সকল সাবজেক্টের প্রত্যেকটি টপিকের বেসিক কনসেপ্ট পাবা, এর পরবর্তীতে ওই টপিক সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে বা যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো সমাধান সহ পাবা বক্স আকারে। এর পরবর্তীতে হচ্ছে তুমি ঘরে বসে প্র্যাকটিস করার জন্য সিইউ বিবিএ প্র্যাকটিস বুক, এই বইটির মধ্য দিয়ে তুমি 3টা সাবজেক্টের প্রতিটি টপিকের প্রশ্নগুলো এলোমেলো ভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবে। এখানে প্রশ্নগুলো দেখবা যে এলোমেলো ভাবে। ভাই এলোমেলো ভাবে কেন? কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাকে কি সাজানো ভাবেই দিয়ে দিবে তারা? না, এই জন্য হচ্ছে এই বইটি, যেখানে সকল সাবজেক্টের প্রত্যেকটি টপিকের প্রশ্নগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, তোমাকে এলোমেলো ভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে সিইউ বিবিএ এক্সাম বুক, ঘরে বসে অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এই বইটিতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো অর্থাৎ অনেকগুলো এক্সাম রয়েছে, যে এক্সামগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ড অনুসারে আমরা সাজিয়েছি, যে পরীক্ষাগুলো দেওয়ার মধ্য দিয়ে তোমার আত্মবিশ্বাস অনেক বেশি দৃঢ় হবে ইনশাল্লাহ। তাহলে পরীক্ষাটি তুমি কয়ভাবে দিচ্ছ? আমাদের এখানে পরীক্ষাটা কিন্তু তুমি দুইভাবে দিচ্ছ। একটা হচ্ছে অনলাইনে পরীক্ষা ওয়েবসাইটের মাধ্যমে,
আর অন্যটি হচ্ছে সিইউবিবি এক্সাম বুক, এই বইটির মাধ্যমে। আর আমাদের কোর্সে তুমি যুক্ত হলে এই 3টা বই একসাথে পেয়ে যাবে। এই 3টা বইয়ের জন্য আলাদা কোনো তোমাকে ফি দিতে হবে না। আমাদের কোর্সের রেগুলার ফি ছিল 2500 টাকা, কিন্তু তোমরা যারা যুক্ত হবে তোমাদের জন্য এই কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। তোমরা যারা যুক্ত হবে আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার 01854666832, এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি আমাদের এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারবা। ভাই আমরা যদি ক্লাস করতে কোনো সমস্যা হয়, ওয়েবসাইটের ক্লাস করতে কোনো সমস্যা হয়, বা হচ্ছে বইতে প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো সমস্যায় আমরা যদি পড়ি, সেক্ষেত্রে আমরা কি করব? তুমি সরাসরি আমাদের যে শিক্ষক প্যানেল রয়েছে তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তুমি তোমার যে সমস্যা, এই সমস্যাটার সমাধান নিতে পারবা। আমরা তখন আলাদা ছোট ছোট ভিডিও আকারে তোমাদেরকে সমাধান দিয়ে থাকি। মনে করো এর আগের যে কোয়েশ্চনটা ছিল, এই কোয়েশ্চনটা তুমি বুঝো নাই হঠাৎ, তখন আমি একটা ভিডিও করে 1 মিনিট অথবা 2 মিনিটের একটা তুমি ভিডিও পেয়ে যাবে। আমরা সমাধান দিতে সবচেয়ে যদি বলি বেশি সময় লাগবে তোমার 1 ঘন্টা বা 2 ঘন্টা, মানে আমরা যদি সবচেয়ে বিজি থাকি, হ্যাঁ, অনেকগুলো স্টুডেন্ট, সবাইকে সমাধান দিতে হয়, কিন্তু সমাধান পাওয়া যাটা শিওর। তোমাকে যদি আমরা ফ্রি থাকি তখন তাৎক্ষণিকভাবে দিয়ে দিই, আর যদি একটু বিজি থাকি সেক্ষেত্রে 1 ঘন্টা বা হচ্ছে 2 ঘন্টা এরকম সময় লাগতে পারে। সো তোমরা যারা যুক্ত হবে, যুক্ত হয়ে যাবে, তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের কোর্সের যে মেগা ওরিয়েন্টেশন, এই মেগা ওরিয়েন্টেশনে দেখা হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের ধারা টপিকটি। ধারার মধ্যে কিন্তু অনেকগুলোর টাইপ রয়েছে। এখানে কোন টাইপগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, ওই টাইপগুলো তোমাকে বেশি পড়তে হবে। আমরা যদি প্রশ্নগুলোর দিকে তাকাই তখন আমরা বুঝতে পারবো, কারণ আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখানে নিয়েছি, যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছিল বা যে প্রশ্নগুলো এই সেশনে হতে পারে। প্রথমে এখানে যে প্রশ্নটি রয়েছে 1+1/3 +1/3 হোল স্কয়ার +1/3 হোল কিউব প্লাস ডট ডট অসীম পর্যন্ত এর মান কত, মানে এই ধারাটা তোমাকে যোগ করতে বলা হয়েছে। এখন আমার তো জানা লাগবে এটা কোন ধরনের ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এখন ভাই সমান্তর ধারা মানে কি বোঝায়, গুণোত্তর ধারা মানে কি বোঝায়, তাই না? হ্যাঁ, একটু দেখো। সমান্তর ধারা, সমান্তর ধারা মানে কি? সমান্তর ধারা মানে যেখানে সমান অন্তর থাকবে। দেখো, যেখানে কি থাকবে? সমান অন্তর। সমান অন্তর, সমান অন্তর মানে এই ধারাটা কিভাবে হয়? মনে করো আমি লিখলাম এইভাবে 2+4+6+8+ ডট ডট, এভাবে লিখলাম। এখন সমান অন্তর মানে কি জানো? মানে সমান বিয়োগফল। বিয়োগফল মানে তুমি কিভাবে বের করবা? এই যে দেখো, এটি হচ্ছে আমাদের প্রথম, এটি হচ্ছে দ্বিতীয় পদ। এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বাদ দিবা, তার মানে এভাবে 4 - 2, তাহলে কত হচ্ছে? 2। এখন তুমি এই প্রথম পদ যেটা দেখেছিলে সেটাকে বাদ দিয়ে দিবা, তাহলে এরপরে কাজ করবে কাকে কাকে নিয়ে? এই 4 এবং 6 কে নিয়ে। এই দুইটির মধ্যে তুমি যদি কাজ করো তাহলে 6 থেকে 4 কে বাদ দিতে হবে না? হ্যাঁ, কারণ পরেরটা থেকে পূর্বেরটা। তাহলে 6 - 4 = কত হয়? 2 হয়। এখানেও 2। এখন কাকে বাদ দিবা? তাহলে এই 4 কে বাদ। এরপর হচ্ছে 6 এবং 8 এর মধ্যে কাজ হবে, তাহলে 8 থেকে 6 কে বাদ দিতে হবে। তাহলে 8 - 6 = কত বের হচ্ছে? 2। তাহলে এখানে প্রত্যেকটাতে যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এগুলো কত? 2, অর্থাৎ সমান অন্তর আসতেছে। তাহলে তুমি বলতে পারবে এটা কোন ধারা? এটা একটা সমান্তর ধারা। ওকে, এখন আমরা এই ধারার দিকে একটু যদি তাকাই, এই ধারাটা কোন ধরনের ধারা হইতে পারে? সমান্তর ধারা তো আমরা দেখেছি, এখন একটু গুণোত্তর ধারাটা দেখি। যদি ওই ধারাটা মিলে যায় তাহলে তো আরো ভালো। হ্যাঁ, একটার মধ্যে 2টা কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা মানে কি জানো? এখানে কি সমান ছিল? সমান অন্তর, অর্থাৎ সমান বিয়োগফল ছিল। এখানে হবে সমান অনুপাত। গুণোত্তর ধারার মধ্যে কি হবে? সমান অনুপাত। সমান অনুপাত মানে কি? অনুপাত মানে যেটা বোঝায় সেটা হচ্ছে ভাগ, অর্থাৎ সমান ভাগ বোঝাবে। এখন ভাগ মানে কি ভাইয়া? মনে করো এই যে ধারাটা ছিল 1+1/3 +1/3 হোল স্কয়ার, এরপর হচ্ছে +1/3 হোল কিউব প্লাস ডট ডট, এই ধারাটা ছিল। এখন আমরা এটাকে ভাগ করতে চাচ্ছি, আমরা দেখতে পাই কিনা আমার অনুপাতটা সমান আসে, এরকম কোনো কিছু তৈরি হয় কিনা। তাহলে অনুপাত মানে ভাগ। দেখো কোনটার কোনটার মাঝে কাজ হবে প্রথমে? এই যে প্রথমে তো 2টা পদের মধ্যে কাজ হবে, এগুলোকে বলা হয় পদ। যেমন একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, অনেকগুলো পদ রয়েছে। হ্যাঁ, তাহলে 1/3 কে সবসময় আগে লিখতে হবে, পরের পদটা। এরপরে কাকে লিখবো? এটাকে কি দিয়ে? ভাগ দিয়ে। এটাকে কিভাবে লিখছিলাম? বিয়োগ দিয়ে, কিন্তু এখানে লিখতে হবে ভাগ দিয়ে। তাহলে কত বের হচ্ছে? 1/3। ওকে, এখন এটা ক্যান্সেল হবে না? হ্যাঁ, 1/3 1/3 হোল স্কয়ার, এই দুইটার মাঝে কাজ হবে। শেষে কোনটা আছে? 1/3 হোল স্কয়ার। এরপরে পূর্বে কোনটা আছে? 1/3, এভাবে না? হ্যাঁ, 1/3 হোল স্কয়ার মানে কয়টা? 1/3 একটা, এরপরে 1/3 আরেকটা।
নিচে হচ্ছে 1/3, 1/3, 1/3 ক্যান্সেল, আর কত তাইলে 1/3। এখন দেখো তো এখানে 1/3, এখানে 1/3, দুইটা সেম কিনা। হ্যাঁ, কিভাবে পেয়েছো তুমি? ভাগ করে। ভাগ করে যদি সেম আসে সেটা কোন ধরনের ধারার অন্তর্ভুক্ত? গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত। তাহলে তুমি কি বলতে পারবে এটা একটা গুণোত্তর ধারা? হ্যাঁ, এটা একটা গুণোত্তর ধারা। ওকে, কেন? কারণ এখানে অনুপাত সেম আসতেছে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই 1/3 ক্যান্সেল করে আপনি এই দুইটা দেখালেন না যে? তুমি এই দুইটা নিজে করে দেখো, 1/3 পাবা। হ্যাঁ, ওকে। তাহলে সমান্তর ধারা কি, গুণোত্তর ধারা কি, কিভাবে আমরা কাজ করে একটা সমান্তর ধারা নাকি একটা গুণোত্তর ধারা কিভাবে বের করবে সেটা তো আমরা দেখেছি। ওকে ওকে। এখন আমাকে বলা হচ্ছে কেন অসীম পর্যন্ত মান। তাহলে আমরা এটা এতটুকু শিওর হয়েছি, সেটা হচ্ছে এটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার মধ্যে অসীম পর্যন্ত যদি মান বলে, তোমাকে আলাদা একটা সূত্র মনে রাখতে হবে। কি বলেছে? অসীম পর্যন্ত যদি মান বলে, অসীম পর্যন্ত মান বললে আলাদা সূত্র। সমষ্টি বাট সমষ্টির ক্ষেত্রে অসীম পর্যন্ত যদি বলে, এটা আলাদা সূত্র মনে রাখতে হবে। আলাদা সূত্রটা কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ভাই আবার এ মানে কি, আর মানে কি? দেখো একটু, এ মানে ইংরেজির প্রথম অক্ষরটা কি? এ, তাহলে এটা প্রথম হবে। কোন ধরনের প্রথম? এটা হচ্ছে আমাদের প্রথম পদ। ভাইয়া আর মানে কি? আর মানে হচ্ছে রেশিও, অর্থাৎ অনুপাত। তুমি এখানে কত অনুপাত পাচ্ছ সেটা, অনুপাত যে সেম ছিল ওইখানে যে আমাদের কমন রেশিও অর্থাৎ সাধারণ অনুপাতটা কত ছিল। তাহলে আমরা একটু ধারাটা লিখি আগে। এখানে 1 প্লাস 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস 1/3 হোল কিউব প্লাস ডট ডট। এখানে দেখো তো একটু, এখানে প্রথম পদ কোনটা ভাইয়া? এখানে প্রথম পদ কিন্তু 1, তাহলে এ এর মান কত হবে? এ এর মান কিন্তু 1। ওকে, এখন আমরা একটু অনুপাত গুলা দেখি। অনুপাত কিন্তু এর আগে আমরা বের করেছি, তবু আরেকবার দেখাচ্ছি আমি এই ম্যাথের ক্ষেত্রে। 1/3 আগে লিখতে হয়, এই যে দুইটা নিয়ে কাজ করলে নিচে হচ্ছে 1, তাহলে কত আসতেছে? 1/3। ওকে, এরপরে এটা ক্যান্সেল করতে হয়, 1/3 1/3 হোল স্কয়ার, দুইটা নিয়ে কাজ করবো আমরা। তাহলে 1/3 হোল স্কয়ার, এরপরে ভাগ চিহ্ন 1/3। 1/3 হোল স্কয়ার মানে কয়টা 1/3? দুইটা 1/3। নিচে কত? নিচে হচ্ছে 1/3। 1/3 1/3 ক্যান্সেল, তাহলে কত আসছে স্যার? 1/3। এখন কি বলতো, এই দুইটা অনুপাত সেম কিনা? হ্যাঁ, তাহলে আর এর যে মান, এই আর এর মানটা কত হইতে পারে? আর এর মানটা হবে 1/3। ওকে, আর কিছু লাগবে? লাগবে না। ওই যে সূত্র এখন বসাই দাও, সূত্রটা ছিল a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন a এর মান কত? a এর মান হচ্ছে কিন্তু আমাদের 1, তাই না? হ্যাঁ 1, এরপর 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/3, 1/3। ওকে, এখন একটু দেখো, উপরে আছে 1, নিচে আছে এখানে 3, 3 লসাগু নিলে এখানে 3 একে 3, এখানে হচ্ছে 1। এখন একটু যদি তুমি দেখো, এখানে উপরে 1 আছে, 3 থেকে 1 গেলে হচ্ছে 2, নিচে হচ্ছে কত? 3। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দিব। সিম্পলিফাই করার ক্ষেত্রে 1 কে রাখতে হয়, এই ভাগ চিহ্নটাকে কি করতে হয়? গুণ চিহ্ন। তখন এই যে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিচ্ছ, এই 3টা উপরে উঠে যায়, এই 2টা নিচে নামিয়ে আসে, তাহলে 3 উপরে 2 নিচে, সিম্পলিফাই করে ফেলছো। তাহলে তোমার আনসার কত আসতেছে? 3/2। 3/2 কোথায় আছে? বি অপশনে। সো বি অপশনটা কি ভাইয়া? বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট ডট nতম পদ পর্যন্ত যোগফল হবে। এখন এটা কোন ধরনের ধারা সেটা তো দেখতে হবে, তারপর আমরা যোগ করতে পারবো। এটা সমান্তর ধারার ক্ষেত্রে হইলে এক প্রকার যোগ, গুণোত্তর ধারার ক্ষেত্রে হইলে এক প্রকারের যোগ। যোগফল নির্ণয়ের সূত্রগুলো কি সেগুলো আমি দেখাচ্ছি, একেবারে এখন দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ দেখো, আগেটা কোন ধরনের ধারা হয়, আগে আমরা এটা সমান্তর ধারা কিনা সেটা তো চেক করব। তাহলে এই দুইটা পদ থেকে চেক করলে আগে -1 কে বসাইতে হবে, এরপরে বিয়োগ দিব 1, তাহলে -2 এখানে আসছে, তাইলে এটা ক্যান্সেল। এখন এটা ক্যান্সেল, এই দুটো নিয়ে কাজ করলে আগে বসাইতে হবে 1, এরপরে বাদ দিব কাকে? -1 কে। তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু কত? 2। এখনো পর্যন্ত কি আমার ডিফারেন্স যেটা, এটা কি সমান আসছে? না, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, কিছু নাই মানে এখানে সামনে প্লাস। তাহলে দুইটার সাধারণ অন্তর কিন্তু সমান আসে নাই। যদি না আসে, এটা কি সমান্তর দ্বারা হবে? হবে না। তাহলে এখন আমরা দেখবো যে এটা গুণোত্তর দ্বারা হয় কিনা। সমান্তর দ্বারা না হলে তো গুণোত্তর দ্বারা হইতে পারে, গুণোত্তর দ্বারা হয় কিনা। গুণোত্তর দ্বারা হইলে কি হবে? এই যে এই দুইটা পদ নিয়ে আগে তো কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে -1 ভাগ গুণোত্তর দ্বারা মানে অনুপাত সেম আসতে হবে, এখানে হচ্ছে 1, তাহলে কত হয়? -1। ওকে ওকে, এখন তাইলে এটা ক্যান্সেল, এই দুইটা নিয়ে কাজ করতে হবে আমাদের। এই দুইটা নিয়ে কাজ করলে এখানে থাকে হচ্ছে 1, এরপরে নিচে হচ্ছে এখানে -1।
তাহলে কত হয় এখানে -1, তাই না? হ্যাঁ, তাহলে একটু দেখো তো, এখানেও -1 আসতেছে, এখানেও -1 আসতেছে, কি আকারে? অনুপাত আকারে। দুইটার রেশিও কি আমার সেম? হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারবো এটা একটা গুণোত্তর দ্বারা? হ্যাঁ, যেহেতু আমাদের এখানে অনুপাত সেম আসছে, তখন আমরা বলতে পারবো এখানে একটা গুণোত্তর দ্বারা। ওকে, এখন এই গুণোত্তর দ্বারা n তম পদ পর্যন্ত যোগফল কত হবে? এখন কিন্তু অসীম পর্যন্ত বলা হয়নি, তোমাকে ফিক্সড করে দিয়েছে n তম পদ পর্যন্ত। এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমাকে দুইটা সূত্র মনে রাখতে হবে, এই দুইটা সূত্র আর এর উপর ভিত্তি করেই হবে। দেখো আর এর এই যে এখানে তুমি যে ভাগ করে মানটা পেয়েছো, এটা কি অনুপাত না? তাহলে এটা কি আর এর মান না, অর্থাৎ রেশিও? হ্যাঁ, আর এর মান হচ্ছে -1। এই আর এর মানের উপর ভিত্তি করে তোমার যোগফল গুলো নির্ণয় করা হবে। এখানে দুইটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। দুইটা সূত্র কিভাবে দেখো, একটা ভাগ চিহ্ন দিবা, এখানেও একটা ভাগ চিহ্ন দিবা, এখানেও এ লিখবা, এখানেও এ লিখবা, 5 ব্র্যাকেট লিখবা, 5 ব্র্যাকেট লিখবা। এখন এখানে মনে করো আর এর মান -1, আর এর মান -1 মানে কি, এখানে আর এর মানটা এক থেকে ছোট আসছে। এই যে দেখো, এক থেকে ছোট, পেট যার দিকে সে বড়, তার মানে এখানে এক বড় আর ছোট। আর এর মান এক থেকে ছোট, এই জায়গায় আর এর মান এক থেকে ছোট হইলে তাহলে এক থেকে বাদ দিব আমরা, আর কাজ যেহেতু আর ছোট, তাহলে এখানে এক থেকে বাদ দিব। আর যদি আর এর মানটা কখনো যদি 1 থেকে বড় হয়ে যায়, হ্যাঁ, আর এর মান মনে করে এই জায়গায় 2 আসছে, তাহলে 2টা 1 থেকে বড় না, হ্যাঁ, তখন আর থেকে মানটাকে বাদ দিব, তখন এই জায়গায় আরটাকে বাদ দিব। তাহলে দেখো 1 এবং আর এর মধ্যে আমরা কাজ করছি দুইভাবে। এখন এখানে মাইনাস দেওয়ার পরে, এখানে তো মাইনাস, এখানে মাইনাস দেওয়ার পরে আমরা মনে রাখবো যে এখানে আর, এখানে আর দেওয়ার পরে এখানে মনে রাখবো যে আমরা 1। ওকে, বুঝাইতে পারছি কথা এতটুকু? ওকে, এখন ভাই নিচে কি বসবে? তুমি এগুলা শুধুমাত্র মুখস্থ করে গেলেই হবে না, মানে একটা টেকনিক জানতে হবে যে আমরা কিভাবে বসাচ্ছি, সেটা না হয় তোমার ম্যাথে ভুল আনসার আসতে পারে। তাইলে এখন এখানে আমাদের এক বড় ছিল, তাহলে এক থেকে বাদ দিচ্ছি, আর বড় ছিল আট থেকে বাদ দিচ্ছি। এই যে দেখো, এখানে আর এর উপর, আর এর উপরে তুমি আনটা দিবা, এখানেও আর এর উপর আনটা দিবা, শুধু আর এর উপরে। আর নিচে এই যে এখানে 1 মাইনাস আর টু দি পাওয়ার n ছিল না, এটি নিচে বসাবা তুমি 1 মাইনাস আর, এখানে আর টু দি পাওয়ার n ছিল না, এটা নিচে বসাবা শুধু আর মাইনাস 1। বুঝাইতে পারছি কথা? এই যে nটাকে বাদ দিয়ে 5 ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল এটা রিপিট করে দিবা, nটাকে বাদ দিয়ে 5 ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটা রিপিট করে দিবা। এখন এই ম্যাথের আনসার করতে গিয়ে দেখো তো, তোমার আর এর মান কত আসতেছে? -1। -1 মানে সূত্র কোনটা হবে? আর এর মান এক থেকে ছোট, তার মানে 1 নাম্বার সূত্রটা হবে তোমার। তাহলে 1 নাম্বার সূত্রটা যদি হয়, দেখো ভালোভাবে খেয়াল করে, এখানে a এর মান কোনটা? প্রথম যেটা আছে এটা, তাহলে আমরা a এর মান হিসেবে বসাবো 1 কে। ওকে, এরপর হচ্ছে 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে -1, তাহলে -1। এখন 5 ব্র্যাকেট দুইটা হয়ে গেছে না, তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। হ্যাঁ, তাহলে দেখো আর এর মান যেহেতু এখানে -1, অর্থাৎ আর এর মান ছোট, এই জন্য আমরা এক থেকে আর কে বাদ দিচ্ছি। ওকে, হোল টু দি পাওয়ার, তোমাকে কতটুকু যাইতে বলা হয়েছে? n তম পদ পর্যন্ত, তাহলে আমরা যাব n তম পদ পর্যন্ত। নিচে কিভাবে হবে? নিচে হবে 1 মাইনাস, দেখো 1 মাইনাস আর, আর মানে কত এখানে? আর মানে হচ্ছে -1, আর মানে -1। ঠিক আছে কথা? হ্যাঁ, তাহলে একটু দেখো, এখানে আমাদের যেভাবে ছিল 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n, আর এখানে ছিল হচ্ছে 1, এখানে দেখো তো 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1 মানে কত হয়? 2 হয়। তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো 1 ডিভাইডেড বাই 2, থার্ড ব্র্যাকেটও লিখতে পারো, এখানে সেকেন্ড ব্র্যাকেটও লিখতে পারো। আর এখানে থাকবে কত? তাইলে 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n, থার্ড ব্র্যাকেট শেষ। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা আমরা কোথায় থেকে পাইছি? এটা হচ্ছে আর এর মান এক থেকে ছোট, এই জন্য আর এর মান যদি এক থেকে বড় হইতো এই সূত্রটা আমরা বসাতাম। তাহলে এখন এটার সাথে এখানে সামঞ্জস্যপূর্ণ কোনটা? এখানে 1 ডিভাইডেড বাই 2, এরপর থার্ড ব্র্যাকেট 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এই অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট आंसर। বুঝা গেল এতটুকু? ওকে, এরপরে দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত? এর আগে আমরা গুণোত্তর ধারা সম্পর্কিত যে সমষ্টি নির্ণয়ের সূত্র সেগুলো দেখেছি। অসীম পর্যন্ত মান হলে কি হবে, আর এর মান এক থেকে ছোট হইলে সমষ্টির সূত্রটা কি হবে, আর এর মান এক থেকে বড় হইলে সমষ্টির সূত্রটা কি হবে। এখন আমরা যেটা দেখতেছি সেটা আসলে কোন ধারা আমরা এখনো পর্যন্ত জানি না। যদি আমরা ডিফারেন্স সেম হয় তখন আমরা বলবো এটা সমান্তর ধারা, যদি অনুপাত সেম হয় সেক্ষেত্রে বলবো আমরা গুণোত্তর ধারা। আগে কোনটা চেক করি? সমান্তর ধারাই তো চেক করি, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে চেক করার ক্ষেত্রে 3 থেকে 1 কে বাদ দিতে হবে, তাহলে 3 মাইনাস 1 মানে কত হয়? 2। এরপরে এটা ক্যান্সেল। এখন তো তুমি একটু অ্যাডভান্স হয়ে গেছো, তাহলে 5 থেকে 3 কে বাদ দাও, 5 থেকে 3 কে বাদ দিলে কত হয়? 2।
আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে আমাদের যে ডিফারেন্স গুলো কি আসতেছে, সেম আসতেছে। যদি সেম আসে, এটা কোন ধরনের ধারা? এটা সমান্তর ধারা। এটা কি ধারা? এটা সমান্তর ধারা। ওকে, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্রটা জানতে হবে না এখন? হ্যাঁ, সমষ্টি নির্ণয়ের সূত্রটা একটু দেখো। সমষ্টি ইকুয়াল হচ্ছে n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ভাই আপনি কি বলছেন এগুলো? এখানে কোনটাকে দ্বারা কোনটাকে ইন্ডিকেট করা হয়? তাহলে দেখো তো, আমরা যখন গুণোত্তর ধারা পড়েছিলাম তখন এক আমরা কি বলেছি, এটা ইংরেজির প্রথম অক্ষর, এটা প্রথম কোনো কিছুকে ইন্ডিকেট করে, তাহলে এটা প্রথম পদ অর্থাৎ ফার্স্ট টার্ম। তাহলে এ মানে এখানেও প্রথম পদকে বোঝানো হয়। এন মানে কি? এন মানে তোমাকে কয়টি পদ সংখ্যার কথা বলা হয়েছে, নাম্বার অফ টার্ম। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ অন্তর তোমার কথা আসতেছে সেটা। বুঝা গেল? হ্যাঁ ভাইয়া, গুণোত্তর ধারার মতো কি এখানেও তিনটা সূত্র আছে? না, সমান্তর ধারার ক্ষেত্রে শুধু একটা সূত্র আছে। একটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো, এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব কম সময় এবং সহজে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তাইলে এখানে আমার পদের সংখ্যা কয়টি? তোমাকে কতটুকু পর্যন্ত যাইতে বলা হয়েছে? n পদের সমষ্টি, n পর্যন্ত। তাহলে এটা n ডিভাইডেড বাই 2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট 2। এখানে a এর মান কত? অর্থাৎ এইখানে প্রথম পদ কত দ্বারা শুরু হয়েছে? 1 দ্বারা, তাহলে 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1। এখানে ডিফারেন্স অর্থাৎ অন্তর কত আসতেছে দেখো তো, 2। আমরা কি যতগুলো আসছে সবগুলো বসাই দিব? না, একটাই বসাবো। ওকে, তাহলে d এর মান হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ। ওকে, ইকুয়াল n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 একে 2 প্লাস 2 এর সাথে n গুণ করলে হচ্ছে 2n মাইনাস হচ্ছে 2। এখন মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল, তাহলে আর থাকতেছে n ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে 2n। তাহলে এই 2 কাটা, আর কি থাকতেছে? n ইনটু n। n ইনটু n মানে কত হয়? n স্কয়ার। তাহলে n স্কয়ার মানে এখানে কোনটা? n স্কয়ার মানে বি অপশনটা। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট आंसर। এখানে বলা হচ্ছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23 ইকুয়াল হোয়াট? অর্থাৎ এই ধারাটিকে যোগ করতে বলা হয়েছে। ভাই এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা এখনো পর্যন্ত আমরা জানি না। তাহলে আমরা চেক করব। চেক করার সময় আগে কোনটাকে চেক করি? সমান্তর ধারাকে তো চেক করি, তাই না? হ্যাঁ, তাহলে সমান্তর ধারা চেক করলে কি করতে হয়? এই যে পরের পদ থেকে পূর্ব পদকে বাদ দিতে হয়, অর্থাৎ 25 থেকে বাদ দিব 29 কে, তাহলে বের হচ্ছে এখানে -4। এরপরে এটার থেকে এটাকে বাদ দিতে হয়, তাহলে 21 মাইনাস 25 ইকুয়াল বের হচ্ছে -4। এখন দেখো তো ভাইয়া, দুইটার মধ্যে আমাদের অন্তর সেম আসতেছে কিনা? হ্যাঁ, তাহলে এটা কোন ধরনের ধারা? এটা সমান্তর ধারা। ওকে ভাইয়া, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা? সমষ্টি নির্ণয়ের সূত্র একটাই। গুণোত্তর ধারার ক্ষেত্রে তিনটা আছে, অসীম পর্যন্ত একটা, আর এর মান ছোট হলে একরকম, আর এর মান বড় হলে একরকম। ওকে, সমান্তর ধারার ক্ষেত্রে একটা। সেটা কি? সেটা হচ্ছে এই সূত্রটা না, সমষ্টি ইকুয়াল n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে n মানে এখানে কি বোঝায়? পদের সংখ্যা। a মানে প্রথম পদ, d মানে ডিফারেন্স। আমরা একটু লিখে রাখি। এখানে a মানে আমরা কত পেয়েছি? a মানে আমরা পাবো এখানে 29 না প্রথম পদ? হ্যাঁ, এটি হচ্ছে 29। আর এখানে d মানে কত? d মানে হচ্ছে আমাদের -4। n মানে কত? n মানে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তুমি বলো তো, এই যে এটি প্রথম পদ, অর্থাৎ এটা প্রথম পদ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এটা কি? এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। চতুর্থ, পঞ্চম, এইভাবে এখানে কয়টি যে পদ রয়েছে সেটাকে আমরা এখনো জানি না। এটার ভিতরে তো অনেকগুলো পদ থাকতে পারে। এখন -23 এটা কয় নাম্বার? এই যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমরা জানি না। আমরা বলতেছি এটা n তম পদ। হ্যাঁ, এটা যে তৃতীয়, এটা আমরা বলতেছি এটা হচ্ছে n তম পদ। এখন n তম পদ এটা আবার কি? দেখো, n তম পদ ইকুয়াল আমরা ধরতেছি এটি হচ্ছে -23। এখন এই যে n তম পদ নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি জানো? সেই সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে nতম পদ নির্ণয়ের সূত্র। এখানে a মানে কি, কাকে বোঝানো হয়? প্রথম পদকে। n মানে কয়টি পদ সংখ্যা আছে যেটাকে, সরি, d মানে কি? ডিফারেন্স কে। ওকে, এখানে আমরা এটা ধরেছি হচ্ছে -23। এখন a মানে অর্থাৎ প্রথম পদ কত? এখানে 29। এরপরে প্লাস n আমরা বের করব জানি না, তাহলে n - 1। এখানে ডিফারেন্সটা কত দেখো তো? -4 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে -23। ওকে, তাহলে 29 n এর সাথে -4 গুণ করলে -4n, মাইনাস মাইনাস হচ্ছে +4 ইকুয়াল হচ্ছে -23। এখন এখানে তুমি -4n রেখেছো, এখানে 29 এর আগে প্লাস, 4 এর আগে প্লাস, তাহলে কত হয়?
প্লাস 33 মাইনাস কত 23, তাহলে মাইনাস 4n ইকুয়াল, এটা তো ইকুয়াল ছিল না, হ্যাঁ দেখো এটা ইকুয়াল ছিল, এরপর হচ্ছে এটা মাইনাস 23, হ্যাঁ ওকে, তাহলে মাইনাস 4n ইকুয়াল মাইনাস 23 আগে থেকে ছিল, প্লাস 33 ওই পাশে গেল মাইনাস 33, তাহলে মাইনাস 4n ইকুয়াল মাইনাস কত হয়, মাইনাস হচ্ছে এখানে আমাদের 50, তাহলে হচ্ছে 56, 56 কিনা, হ্যাঁ 56, তাহলে n ইকুয়াল কেন এখানেও মাইনাস ক্যান্সেল, 56 ডিভাইডেড বাই কত 4 তাহলে n এর মান কত হয়, n এর মান হচ্ছে 14। এখন তুমি বলতে পারবা এই n এর মান কত, এই n এর মান হচ্ছে 14, ওকে, n এর মান হচ্ছে 14, কারণ এই যে এটার ভিতর আরো কয়টা পদ ছিল সেটা আমরা তো জানতাম না, এই জন্য আমাকে শেষ যেটা থাকবে সেটাকে n তম পদ ধরে n তম পদ নির্ণয়ের এই সূত্রটা ইউজ করে তোমাকে হচ্ছে n এর মানটা বের করতে হবে, ওকে। এখন তুমি যদি এইখানে এই সূত্রতে যদি তুমি সুন্দরভাবে বসাই দাও, n এর মান কত, n এর মান হচ্ছে 14, দেখো 14 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু a এর মান কত, a এর মান হচ্ছে 29, এরপরে প্লাস n এর মান কত 14 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে 4, তাহলে এটা শেষ। এখানে 7 দুগুণে 14 অর্থাৎ 7 আসে, 2 এর সাথে 29 গুণ করলে কত হয় 58 হয়, 58 না, হ্যাঁ। এরপরে 14 থেকে 1 গেলে কত হয়, 14 থেকে 1 গেলে হয় 13 ইন্টু কত ইন্টু হচ্ছে 4, এরকম না, হ্যাঁ এটাই তো। এখানে হচ্ছে 58 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ও ডি এর মানটা কত ছিল, ডি এর মানটা তো -4 ছিল না, একটা মাইনাস এখানে আমরা বসাই নাই, ডি এর মানটা হচ্ছে আমাদের আসছিল -4, তাহলে এটা -4, তাহলে 13 এর সাথে কত গুণ হবে ভাই, এখানে -4ই তো গুণ হবে, হ্যাঁ এই যে এটা -4 গুণ হবে, করে দিচ্ছি আমি, দেখো 7, এখানে 58, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 13 কত, 4 13 হচ্ছে 52, তাহলে এখানে 7 ইন্টু 58 থেকে 52 চলে গেলে 6, তাহলে কত হয় 6 7 42, তার মানে আমার যে সমষ্টিটা কত আসতেছে 42, অর্থাৎ যে সি অপশন রয়েছে সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বুঝে গেল এতটুকু, ওকে। এরপরে দেখো 2 -2, 2, -2 ডট ডট ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত, ওকে। এখন এটা কোন ধরনের দ্বারা, কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, তার উপর ভিত্তি করে আমরা সমষ্টি বের করব, কিন্তু আমাকে পদের সংখ্যা ফিক্সড করা হয়েছে, এখানে 2n প্লাস 2 পর্যন্ত তুমি যাবা। এখন আমরা প্রথমে সমান্তর ধারা দিয়ে চেক করি, সমান্তর ধারা দিয়ে চেক করলে কি হয়, আগে -2 কে লিখতে হয়, এরপরে কে বাদ 2 বাদ, তাহলে কত হয় -4, ওকে। তাহলে এখন এটা ক্যান্সেল, এই দুইটা নিয়ে কাজ হবে, 2 মাইনাস -2, তাহলে কত হচ্ছে 2 -2, তাহলে হচ্ছে 4। এখন দেখো তো এই দুই জায়গায় যে ফলাফল আসছে, এখানে +4 এখানে -4, এই দুইটা কি সেম না, তাহলে এটা কি সমান্তর ধারা হবে আসলে, এটা সমান্তর ধারা কি হইতে পারে, এটা সমান্তর ধারা হইতে পারে না। এখন তাহলে গুণোত্তর ধারা দিয়ে চেক করব, যদি এটা গুণোত্তর ধারাইতে হবে, সমান্তর ধারা না হইলে কিভাবে, -2 ডিভাইডেড বাই কত 2, তাহলে কত আসতেছে -1, ওকে। এখন এটা ক্যান্সেল, এই -2 এই 2, তাহলে 2 ডিভাইডেড বাই -2 কত আসতেছে -1, হ্যাঁ ভাইয়া এই দুই জায়গায় তো আর এর মান -1 আসতেছে, তাহলে এটা গুণোত্তর দ্বারা, সাথে একটু লিখে পেলো a এর মানটা কত, a এর মান হচ্ছে 2, ওকে। এখন আর এর মানটা যে -1 আসছে, আর এর মানটা কি 1 থেকে বড় নাকি 1 থেকে ছোট, আর এর মানটা অবশ্যই 1 থেকে ছোট, এই যে দেখো -1 1 থেকে ছোট, কতটুকু যাইতে পারবে 2n প্লাস 2, তাহলে সূত্র কি ছিল আমার বলো, 1 থেকে যদি আর এর মানটা ছোট হয় তাহলে 1 থেকে বাদ দিতে হয়, তাইলে এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের a ইনটু, দেখো a ইনটু 1 থেকে বাদ দিব কারণ এখন 1 বড়, 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি হয় 1 মাইনাস r। এখন a এর মান এখানে কত, a এর মান আমরা কত কাউন্ট করছি 2, এরপর হচ্ছে 1 মাইনাস r এর মান কত, r এর মান হচ্ছে -1, এখন কি n নাকি 2n প্লাস 2, 2n প্লাস 2, ওকে। দেখো এখানে একটা 5 ব্র্যাকেট বসাই ফেলছো, এই জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এই যে এর সাথে একটা গুণ অবস্থায় ছিল না, এখন গুণ অবস্থায় সেকেন্ড ব্র্যাকেট দিছি কারণ এখানে 5 ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এরপর 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের -1, হ্যাঁ তাহলে এটা হবে -1, ওকে।
খেয়াল করো, এখানে হচ্ছে 2, এখানে 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1। দেখো 1 মাইনাসে মাইনাসে প্লাস, এরপর 1, তাহলে এখানে তুমি যোগ করলে 2 পাবা। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এই যে এখন -1 এর উপর 2n প্লাস 2। এখন এই 2n প্লাস 2 এর মান যদি আমি জানি, তখন এটার থেকে ফলাফল কত আসবে সেটা আমি বের করতে পারবো। এখন কিভাবে বের করবো এটা দেখো একটু। n এর মানটা কি বোঝায়? পদ সংখ্যা বোঝায়। পদ সংখ্যা কি হইতে পারে? 1 2 3 4 এভাবে তো হইতে পারে, তাই না? হ্যাঁ, মনে করো n এর মান হচ্ছে 1, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে আমাদের এখানে 1। পদ সংখ্যা 1 হলে 2n প্লাস 2 সমান কত হবে? 2n প্লাস 2 সমান 2 ইন্টু 1 প্লাস 2, তাহলে 4। n এর মান যদি 2 হইলে 2n প্লাস 2 ইকুয়াল 2 ইন্টু 2 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 6, অর্থাৎ 2 দুগুণে 4, 4 আর 2 6। তুমি যদি একটু লক্ষ্য করো, দেখবা যে এখানে সবগুলো কিন্তু জোর মান আসতেছে। কোথায় থেকে? এই যে 2n প্লাস 2, 2n প্লাস 2 থেকে। n এর মান কি কাউন্ট করছি আমরা? পদের সংখ্যা। পদের সংখ্যা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এবং তুমি অনেকগুলো যাইতে পারো। প্রত্যেকটাতে দেখবা যে ফাইনাল আনসার যেটা আসছে সেটা ইভেন নাম্বার, অর্থাৎ জোর। তার মানে 2n প্লাস 2 এর উপর, অর্থাৎ -1 হোল টু দি পাওয়ার 2n প্লাস 2 যেটা আছে এটার উপর তুমি বসাচ্ছ কি? জোর। এখন দেখো এই 2 ক্যান্সেল, এরপর এখানে 1 মাইনাস -1 যুক্ত কোন সংখ্যার উপর অথবা মাইনাস যুক্ত সংখ্যার উপর যখন পাওয়ার জোর থাকে, তখন ফলাফল কি আকারে বের হয়? দেখো -1 হোল টু দি পাওয়ার, মনে করো এখানে 2 আছে, মাইনাস যুক্ত সংখ্যার উপর পাওয়ার কি? জোর। পাওয়ার জোর মানে কয়টা মাইনাস বোঝাচ্ছে? এখানে গুণ অবস্থায় 2টা, মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। 1 এর উপর পাওয়ার যতই থাকুক, কত? 1। তাহলে এই যে দেখো, মাইনাস যুক্ত সংখ্যার উপর পাওয়ার জোর থাকা মানে সাইনটা পজিটিভ। 1 এর উপর পাওয়ার যতই থাকুক, আনসার কত? 1। মনে করো 1 টু দি পাওয়ার 100, মান কত আসবে? 1। 1 টু দি পাওয়ার 1000, মান কত আসবে? 1। হ্যাঁ, তাহলে এটা আসবে প্লাস আকার আসবে, কিন্তু 1টা কি আকার আসবে? প্লাস আকার আসবে। দেখো 1 মাইনাস, এরপর হচ্ছে প্লাস 1 আকার আসবে। এটা আমি একসাথে কাজ করে নিই। প্লাস 1 আকার আসবে কেন? 1 এর উপর পাওয়ার যতই থাকুক 1, মাইনাস এর উপর পাওয়ারটা যেহেতু জোর, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এরপরে দেখো 1, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 থেকে 1 বাদ গেলে কত? 0। তাহলে এই যে 0, এই 0টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল এতটুকু? ওকে, এখন আমরা লসাগু ও গসাগু এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকের মধ্যে তুমি যদি দুইটা সূত্র মনে রাখতে পারো, তুমি সবগুলো ম্যাথ কম সময় এবং খুব সহজে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এই দুইটা সূত্র কি একটু দেখো। 1 নাম্বার সূত্র আমাদের হচ্ছে সংখ্যাগুলোর গুণফল। কি ভাইয়া? সংখ্যাগুলোর গুণফল। সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গুণন গসাগু। এই সংখ্যাগুলোর গুণফলের মধ্যে তুমি বিবেচনা করতে পারো এভাবে, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। দেখো সংখ্যাগুলোর গুণফল বলতে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, দুটি সংখ্যাকে আমি গুণ বুঝাইছি, তাহলে সংখ্যাগুলোর গুণফলই তো বোঝাচ্ছে। ইকুয়াল লসাগু গুণন গসাগু। এখানে কি দুইটা সূত্র লিখছেন? না, সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গুণন গসাগু, এগুলো এভাবেও দেওয়া থাকতে পারে, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা গুণফলের জায়গায়। নাম্বার 2 সূত্রটা হচ্ছে লসাগু সমান সংখ্যাগুলোর অনুপাতের গুণফল। সংখ্যাগুলোর অনুপাতের গুণফল গুণন গসাগু। ঠিক আছে, এটা কিন্তু সংখ্যাগুলোর গুণফল না, সংখ্যাগুলোর অনুপাতের গুণফল। তাহলে দুইটা সূত্র, একটা হচ্ছে সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গুণন গসাগু, অন্য সূত্রটা হচ্ছে লসাগু সমান সংখ্যাগুলোর অনুপাতের গুণফল গুণন গসাগু। এরপর আমরা লসাগু মানে মনে রাখবো যে এখানে কমন প্লাস আনকমন দুই ধরনের মানই এখানে থাকবে, আর গসাগু মানে আমরা মনে রাখবো যে এখানে শুধু কমন মানগুলা থাকবে। ওকে, দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে, 5টি ঘন্টা একত্রে পরে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? একত্রে, বিভাজ্য, ক্ষুদ্রতম, এই জিনিসগুলো যদি থাকে আমরা সবসময় লসাগু বের করব। আর মনে রাখবা, লসাগু গসাগুর উপর যদি ম্যাথ আসে, 70 থেকে 80% ম্যাথ আসবে লসাগুর উপর,
20 থেকে হচ্ছে 30% ম্যাথ আসবে আমাদের গসাগুর উপর, অর্থাৎ লসাগুকে বেশি গুরুত্ব দিতে হবে। আর লসাগু আমরা কোথায় বের করব? যদি একত্রে বোঝায়, ক্ষুদ্রতম বোঝায়, অথবা যদি বলে যে আমাদেরকে সবগুলো মিলে হচ্ছে আমাদের শূন্য সংখ্যা কত, ওই টাইপের প্রশ্নগুলো সবসময় লসাগু দিয়েই হবে। এখানেও দেখো একত্রে বাঁচবে, তার মানে লসাগু দিয়ে কাজ করতে হবে। কাদেরকে লসাগু করবো? ওই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ। তাহলে 3 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, 10 আছে। ভাইয়া লসাগু কিভাবে করে? তুমি এরকম একটা দাগ টানবা, এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেই সংখ্যাগুলোর ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ন্যূনতম দুইটি সংখ্যা মানে দেখো এখানে 8 জোড় 10 জোড়, তাহলে আমি চাইলে 2 দিয়ে ভাগ দিতে পারি। 3 এর মধ্যে ভাগ যায়, যাচ্ছে না, যেটাতে যাবে না সেটা হুবহু বসাই দিবা। 5 এর মধ্যে যায় না, বসাই দিবা। 7 এর মধ্যে যায় না, কিন্তু 8 এর মধ্যে যায়, তাহলে 4 দুগুণে 8। 10 এর মধ্যে যায়, 5 দুগুণে 10। ওকে, এরপরে কি আর কোন ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে ভাগ যায়? ভাইয়া যদি 2 এর অধিক সংখ্যাতে ভাগ যায় তখনও হবে, 2 এর কম সংখ্যাতে গেলে তখন কিন্তু হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এর মধ্যে যাই ভাগ, হ্যাঁ 5, তাহলে এখানে 3 তে যাচ্ছে না, 5 একে 5, এখানে 7, এখানে 4, 5 একে হচ্ছে 5। ওকে, হ্যাঁ। এরপর আমরা কি লসাগু, কেন লসাগু নিয়ে নিব এখন? কারণ দেখো 31741 এখানে ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে ভাগ যায় না। তাহলে লসাগু মানে এই যে প্রথম লাইন থেকে একদম শেষ পর্যন্ত তোমাকে বাইরের যে সংখ্যাগুলো রয়েছে ওগুলো গুণ করে দিতে হবে। কিভাবে ভাইয়া? 2 × 5 × 3 × 1 × 7 × 4 × 1। তাহলে কত হয়? এখানে 5 দুগুণে 10, 3 10 30, 3 7 21, 4 21 হচ্ছে আমাদের 81 না? হ্যাঁ, অর্থাৎ 4 21 হচ্ছে 84, তাহলে 840 হয়। 81 না, সরি 840। এগুলা কি আকারে ছিল? সেকেন্ডে। তাহলে এখানে যে ফলাফলটা আসবে সেটা কোথায় আসবে? এটা সেকেন্ডে আসবে। এখন 840 সেকেন্ড কি এখানে আছে? নাই। এখানে অপশনগুলো কিভাবে দেওয়া? মিনিটে। তার মানে এটাকে কোথায় নিয়ে যেতে হবে? মিনিটে নিয়ে যেতে হবে। মিনিটে নিয়ে গেলে 60 সেকেন্ড সমান আমরা কত জানি? 1 মিনিট। তাহলে 1 সেকেন্ড সমান হচ্ছে আমাদের 1/60 মিনিট। এখন তুমি কয় সেকেন্ড বের করবা? 840 সেকেন্ড। তাহলে আরো বেশি হবে। বেশি হইলে কি গুণ? 1 এর সাথে গুণ না? হ্যাঁ, নিচে হচ্ছে 60, এই 0 ক্যান্সেল। তাহলে 6 10 হচ্ছে আমাদের 60, 4 6 হচ্ছে 24, অর্থাৎ 14। তাহলে এখানে মিনিট কত? মিনিট হচ্ছে আমাদের 14 মিনিট, অর্থাৎ 14 মিনিট। ওকে, এরপরে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 21, 27 ও 35 দ্বারা বিভাজ্য হয়। প্রথম আমরা কি শিখেছি? বিভাজ্য হইলে, ক্ষুদ্রতম বলা হইলে, একত্রে বলা হইলে তখন আমরা লসাগু দিয়ে করব। কাদেরকে লসাগু করব? যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদেরকে নিয়ে। ভাই এখানে প্রথমে যে দেওয়া আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে, যেটা যোগ করে বলবে সেটাকে তুমি ফাইনাল আনসার যখন পেয়ে যাবা সেটাকে তুমি বিয়োগ করে দিবা, এটা মাথায় রাখতে হবে। বিয়োগ যদি না করো, ফাইনাল আনসার যেটা আসবে ওটাকে যদি তুমি কাউন্ট করে ফেলো তখন তোমার আনসারটা রং হিসেবে বিবেচিত হবে। ওকে, আগে আমরা লসাগু করে দেখি। আমরা তো এখানে পেয়ে গিয়েছি হচ্ছে বিভাজ্য, বিভাজ্য মানে তো লসাগুই। ওকে, লসাগু মানে কি শিখছো এখন? ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে ভাগ চাইতে হবে। এখন তুমি কি দিয়ে ভাগ দিবা? তুমি চাইলে এখানে 5 দিয়েও দিতে পারো, আর কি দিয়ে দিতে পারো? আচ্ছা আমরা 5 দিয়ে দেখি। 5 দিয়ে দেখি, এখানে 21 এ যাচ্ছে না, 5 5 হচ্ছে 25, এখানে 27, তাহলে হচ্ছে আমাদের 5 7 কত? 5 7 হচ্ছে 35। ওকে, এরপরে তুমি দেখো এখানে 21 আছে, এখানে 7 আছে, তাহলে 7 দিয়ে ভাগ দিতে পারো। ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে যাইলেই হবে। তাহলে 7, এখানে 3 7 21, 5 এর মধ্যে যায় না, 27 ও যায় না। এখন হচ্ছে আমাদের 7 এর মধ্যে 7 দিয়ে ভাগ দিলে 1। ওকে, এখন আর কি দিয়ে দিতে পারো ভাই? আরো কি যায়? দেখো এখানে 3 আছে, এখানে 27 আছে, 3 দিয়ে যায়, তাহলে এখানে 1, এখানে যাচ্ছে না, 3 নাম কত? 27, এখানে হচ্ছে আমাদের যায় না, তাহলে 1 1 হিসাবেই থাকবে। এখন কি করতে হবে? লসাগু বের করতে হবে। লসাগু মানে কি? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, কোথায়? যেগুলো আমাদের বাইরের আছে এগুলা। তাহলে বাইরের এগুলাকে নিয়ে আমরা লসাগু বের করব। এখানে 5 × 7 × 3 × 1 × 5 × 9 × 1 সবগুলাকে নিছো। হ্যাঁ, এখন গুণ করো। এখানে হচ্ছে 5 7 35, 3 35 কত হয়? 105। 105 এর সাথে 5 গুণ করো, এরপরে হচ্ছে 9 গুণ করো, কত হয়? তাইলে আমরা এখানে পাচ্ছি 4700 কত? 25। ওকে, হ্যাঁ। তাহলে এখানে কত আসে?
এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে ফাইনাল আনসার এটা কিনা লসাগু? হ্যাঁ, এটাতে কাকে বিয়োগ করতে হবে? যেটা যোগ করতে বলা হয়েছে। তাহলে এটা যদি বাদ দাও 4725 থেকে কত বাদ দিয়ে দিবা? 3 বাদ দিয়ে দিবা। তাহলে এখানে কত হয়? 4722, এটা না? হ্যাঁ, তাহলে আনসার কোনটা এখানে? যে ডি অপশন, এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেল? এরপরে দেখো দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলো, অপর সংখ্যাটি কত? দেখো তো এটা সংখ্যাগুলোর গুণফলের যে সূত্রটা একটু আগে শিখে আসছো সেটা দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, সরাসরি সংখ্যাগুলোর গুণফল বসানো যাবে না, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা বসাইতে হবে। ওকে, তাইলে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান আমরা কি শিখছি? লসাগু ইন্টু গসাগু। ওকে, এখন এখানে একটি সংখ্যা কত আছে? অলরেডি 275 আছে, অপর সংখ্যা আমাকে বের করতে হবে। লসাগু কত ভাইয়া? লসাগু আছে হচ্ছে আমাদের 7700, গসাগু কত আছে? গসাগু আছে হচ্ছে 11। এখন অপর সংখ্যা বের করবা, তার সাথে কি অবস্থায় আছে? এটা গুণ অবস্থায়। গুণ অবস্থায় থাকলে সমানের ওই পাশে পার করাই দিলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে এখানে 7700 গুণন হচ্ছে আমাদের 11, এখানে কত? এখানে হচ্ছে 275। তাহলে আমার আনসার কত আসতেছে? আমার আনসার আসতেছে 308। তাহলে বি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। খুবই সহজ না? হ্যাঁ। এরপরে দেখো দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুটির গসাগু কত? এখন কি সংখ্যাগুলোর গুণফল দেওয়া নাকি অনুপাত দেওয়া? অনুপাত দেওয়া। অনুপাত দেওয়া থাকলে কোন সূত্রটা আমরা ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে এটা, লসাগু সমান সংখ্যাগুলোর অনুপাতের গুণফল গুণন গসাগু। এই সূত্রটাতে ইউজ করি, তাই না? হ্যাঁ, তাহলে গসাগু কত হবে? তুমি এটা এই পাশে নিয়ে আসো সবগুলা, একটু সংক্ষেপে লিখতেছি, সংখ্যাগুলোর অনুপাতের গুণফল ইন্টু গসাগু সমান লসাগু। কিছুই করি না, শুধু এই লাইনটাকে এখানে, এই লাইনটাকে ওইখানে লিখছি, সমান চিহ্নই আছে। এখন গসাগু বের করবা। এখানে লসাগু সমান কত ভাইয়া? লসাগু আছে হচ্ছে 120। সংখ্যাগুলোর অনুপাতের গুণফল মানে কি? 5 × 6। ওকে, তাহলে 120, এখানে হচ্ছে আমাদের 30, এই 0 ক্যান্সেল, তাহলে কত হয়? 4। অর্থাৎ গসাগু কত আসছে আমার? 4। অর্থাৎ এই অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো দুটি সংখ্যার গসাগু 23 এবং অন্তর হচ্ছে 46, এর ক্ষুদ্রতম সংখ্যা যুগল কোনটি? দেখো দুটি শর্ত তোমাকে ফিল আপ করতে হবে। নাম্বার 1 হচ্ছে দুটি সংখ্যার গসাগু 23, নাম্বার 2 হচ্ছে অন্তর 46। আগে আমরা অন্তরটা বের করে দেখবো, যেহেতু অন্তরটা আমাদের জন্য সহজ। মানে অন্তর মানে হচ্ছে আমাদের ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য। এখানে যদি অন্তর বের করো 69 - 32, তাহলে 9 থেকে 2 গেলে 7, 6 থেকে 3 গেলে কত? 3, 37 আসতেছে, কিন্তু এখানে সাইজে কত? 46, তাহলে হচ্ছে না, এটা অন্তরে বাদ পড়ে গেছে। 23 এবং 97, তো 97 - 23, 6 থেকে 3 গেলে হচ্ছে 3, 9 থেকে 2 গেলে 7, 73 আসতেছে, কিন্তু এখানে কত? 46 হবে না। সি 96 - 32, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, 9 থেকে 3 গেলে কত? 9 থেকে 3 গেলে 6, তাই না? হ্যাঁ, 64 আসতেছে, এখানে কুচ্ছ হচ্ছে 46, হবে না। তাহলে ডি তে যাই আমরা, এটা মিলতে পারে। 69 - 23, 9 থেকে 3 গেলে হচ্ছে 6, 6 থেকে 2 গেলে 4, হ্যাঁ এখানে 46, এখানে 46। এই শর্তটা ফিল আপ হয়েছে। প্রথম শর্ত কি ছিল? গসাগু 23 আসতে হবে। তাহলে ভাই আপনি প্রথম শর্তটা আগে ফিল আপ করেন নাই, তুমি এখানে গসাগু বের করলে একটু সমস্যায় পড়ে যাবে প্রথম থেকে। এই জন্য আমাদের সহজ যেই শর্তটা থাকবে এটা দিয়ে অপশনগুলো বাদ দেওয়া শিখতে হবে। যেমন এখানে অন্তর, অন্তর মানে ডিফারেন্স, এখানে কোনটাতে হচ্ছে অন্তর আমার 46 আসে সেটা যদি আগে একটু আমরা দেখে নিই তাহলে এটা আমাদের জন্য সহজ বিয়োগ করাটা। গসাগুটা তো একটু কঠিন, সেই শর্তটা আমরা প্রথমে ফিল আপ করবো না। এখন এটা মিলে গেছে, এটার মধ্যে আমরা গসাগু দেখবো 23 এবং 69 এর মধ্যে আসলে গসাগু 23 আসে কিনা। দেখো 23 এবং 69 এর মধ্যে কি দিয়ে ভাগ যায়? 23 দিয়ে। এখানে 1, এখানে কত? 3। তাহলে ভাই এখানে গসাগু কত হবে? গসাগু মানে এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত কিনা? না, এটা তো লসাগুতেই ছিল। গসাগু মানে কি? শুধু কমন। কমন মানে তুমি শুধু কত দিয়ে ভাগ দিতে পারছিলা?
শুধু 23 দিয়ে দিতে পারছিল, আর 1 এবং 3 এর মধ্যে ভাগ দিতে পারতেছ না। তাহলে এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের গসাগু। তাহলে গসাগু কি মিলেছে? হ্যাঁ। এর আগে কি অন্তর কি 46 আসছিল? হ্যাঁ। কোথায় থেকে আসছিল? ডি অপশন থেকে। সো ডি অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল? ওকে। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আমাদের দেখা হচ্ছে লেকচার 2 নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।